أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আমরা গতকালকে পর্যন্ত 5টা এমসিকিউ পরীক্ষা নিয়েছি, 5টা লিখিত পরীক্ষা। আমাদের যে এমসিকিউ পরীক্ষাগুলো ছিল, আজকে একটু এমসিকিউ আলোচনা করব। এমসিকিউ আর যে বড় প্রশ্ন ছিল, বড় প্রশ্ন আলোচনা করব। কে কিরকম লিখছেন আলোচনা দেখলে ইনশাল্লাহ বোঝা যাবে। অবশ্যই মিলায় নেবেন এনামুল ভাই। এক নাম্বার এমসিকিউ, জমি বা পানি ব্যবহারের অধিকার নিয়ে কোনো বিরোধ দেখা দিলে অনুসন্ধান করার প্রয়োজন হলে কে অনুসন্ধান করতে পারবেন? স্যার, অধস্তন ম্যাজিস্ট্রেট। অধস্তন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট। 2 নাম্বার প্রশ্ন, নারী ও শিশু নির্যাতন দমন আইন অপরাধী ব্যক্তির ডিএনএ পরীক্ষা কত ধারা? 32-এর ক। 32-এর ক। ক ধারা। এসিড অপরাধ দমন আইনে কোনো অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রদান করা হলে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে কোনটি সঠিক? ক, দায়রা আদালতের অনুমতি নিতে হবে। খ, ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতি নিতে হবে। গ, সুপ্রিম কোর্টের অনুমতি নিতে হবে। ঘ, হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হইব, ঠিক না স্যার? হ্যাঁ, হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। 4 নং প্রশ্ন, সরকার কর্তৃক আদেশ না থাকলে জরুরি আদেশ সাধারণত কতদিন পর্যন্ত বলবৎ থাকবে? 2 মাস। 2 2 মাস। মাস হ্যাঁ। সরকার যদি ভিন্ন রূপ কোনো আদেশ না দেয় তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 144 ধারা মোতাবেক 2 জরুরি মাস। আদেশ মেয়াদটা হবে 2 মাস, 2 মাসের অধিক হবে না। 5 নম্বর এমসিকিউ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশু অপরাধীকে নিরাপত্তামূলক হেফাজত সংক্রান্ত ট্রাইব্যুনাল কর্তৃক আদেশ নিম্নের কোনটি সঠিক? কারাগারে রাখার আদেশ দিবেন, সরকারি কর্তৃপক্ষের হেফাজতের আদেশ দিবেন, কোনো ব্যক্তি বা সংস্থার হেফাজতে রাখা যাবে। খ ও গ। ক ও গ। অর্থাৎ 31 ধারা মোতাবেক হেফাজত। হেফাজতটা হলো ধারা কত মনে আছে, বলতে পারবেন? কোনটা স্যার? এই যে নারী ও শিশু। হ্যাঁ, হেফাজত। এটা স্যার হইব 27, 28 নাকি? হেফাজতটা হলো 31 ধারা, 31, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 31। 31 দা। বুঝতে পারছেন? জি স্যার। এসিড আইনে হেফাজত কত? এসিড এসিটানেরটা মনে হয় 28 নাকি? এসিড আইনে 28। 28। 28 আর 3 31, মনে আছে? 3 যোগ করতে হবে। 18 3 21, 19 আর 3 22, 20 আর 3 30, 21 3 24, 28 3 31। 6 নম্বর এমসিকিউ, এসিড অপরাধ দমন আইনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপরাধ সংগঠনের সময় হাতে নাতে ধরা পড়লে
কত কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে? হাতে নাতে বলে তো স্যার 15 কার্য দিবস। 15। 15 দিন না? 15। কত কার্য দিবস? 15 কার্য দিবস। 15 কার্য দিবসই তো। একই তো, 15 দিন আর কার্য দিবস দিন আর একই না? কার্য দিবস এক না, এক না। আহ, দিন হলো আপনার প্রত্যেক দিন, সপ্তাহে 7 দিন। আর কার্য দিবস হলো রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। এর ভিতরে যদি আবার ছুটির দিন থাকে তাহলে ছুটির দিন কার্য দিবস হবে না। কথা বুঝতে পারছেন? এই হলো কার্য দিবস আর দিনের মধ্যে পার্থক্য। 7 নম্বর এমসিকিউ, অস্ত্র আইনে অপরাধ সম্পর্কে তথ্য প্রদান করবে কোন ব্যক্তি? জনগণ, যে কোনো ব্যক্তি, অপরাধ সম্পর্কে অবগত ব্যক্তি। ক ও খ। ক ও খ। গ নাম্বারটা। হুম। ক ও খ। না, অস্ত্র আইনে অপরাধ সম্পর্কে তথ্য প্রদান করবে কোন ব্যক্তি? অপরাধ সম্পর্কে অবগত ব্যক্তি। অপরাধ সম্পর্কে অবগত ব্যক্তি না? প্রশ্নটা আপনারা বারবার ভুল করেন। এই একটা প্রশ্ন, যে ব্যক্তি অপরাধ সম্পর্কে অবগত আছে সেই তথ্য প্রদান করবে। জনগণ কেন করবে? জনগণ তো জানেই না। জনগণও যদি হয় সেক্ষেত্রে জনগণকে জানতে হবে। অপরাধ সম্পর্কে অবগত ব্যক্তি, যে ব্যক্তি অপরাধ সম্পর্কে অবগত আছে এমন ব্যক্তি। 8 নম্বর এমসিকিউ, গণ উপদ্রবের আদেশ যে ব্যক্তিকে দেয়া হয়েছে তিনি আদেশ পালন অথবা কারণ না দর্শালে তার অপরাধ কি হবে? দণ্ডবিধির 188 ধারা, দণ্ডবিধির 187 ধারা, দণ্ডবিধির 183 ধারা, 188 দ্বারা। কারণ দণ্ডবিধির 188। নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোন অপরাধের সহায়তার দণ্ড কি হবে? 1/3, অর্ধেক, সমান, দ্বিগুণ। সমান। সমান হবে। অর্থাৎ অপরাধী ব্যক্তির যে শাস্তি হবে, অপরাধী যে ব্যক্তি সহায়তা করবে তারও একই দণ্ড হবে। 10 নম্বর এমসিকিউ, এসিড অপরাধ দমন আইনে নিরাপত্তামূলক হেফাজতের নির্দেশ কে দিতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, ট্রাইব্যুনাল, আদালত। ট্রাইব্যুনাল। কারণ এসিড এসিড অপরাধ দমন আইনের বিচার হয় ট্রাইব্যুনালে। নারী ও শিশু নির্যাতন দমন আইনেরও বিচার হয়, অপরাধের বিচার হয় ট্রাইব্যুনালে। এক্ষেত্রে যে কোনো নির্দেশ বা যে কোনো আদেশ দিতে পারেন ওই ট্রাইব্যুনাল বা ট্রাইব্যুনালের বিচারক বা ম্যাজিস্ট্রেট। কথা বুঝতে পারছেন? জি স্যার। আর দণ্ডবিধির অপরাধের যেমন বিচার হয় ফৌজদারি আদালতে, সেহেতু অন্যান্য আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা অন্যান্য যে আদালতগুলো আছে এই আদালত, ওই আদালতের ম্যাজিস্ট্রেট বিভিন্ন আদেশ দিতে পারেন বা বিভিন্ন নির্দেশ দিতে পারেন। এমসিকিউ 11, অস্ত্র আইনে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন কখন? ক, পুলিশ অফিসার যদি না চায়, খ, ম্যাজিস্ট্রেট যদি না চায়, গ, বিচারাধীন আদালত যদি না চায়, ঘ, আদালত যদি না চায়। গ স্যার, বিচারাধীন আদালত যদি না চায়। অর্থাৎ যে আদালত অপরাধের বিচার করবে সেই আদালত যদি না চায় যে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম বিষয়ে বিশেষজ্ঞের মতামত প্রয়োজন, তাহলে নিষ্প্রয়োজন। সেখানে বিচারাধীন আদালত যদি না চায় তাহলে তাদের যে মতামত সে মতামতটা নিষ্প্রয়োজন। বিশেষজ্ঞের মতামত ধারা কত? বিশেষজ্ঞ 31, 30। অস্ত্র আইনের অস্ত্র আইনের 30। ক না ক? 30-এর ক। ধারা 30-এর। আর খতে কি বলা আছে? কতে বলা আছে
তদন্তের সময়সীমা। ও গ্রেপ্তারের সময়সীমা, অপরাধের সময়সীমা। অপরাধ তদন্তের সময়সীমা। এমসিকিউ 12, ফৌজদারি কার্যবিধি আইনের 132 ধারার নিরাপত্তা দাবির ক্ষেত্রে কয়টি বিষয় প্রমাণ করতে হবে? অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো পুলিশ অফিসার, কোনো ম্যাজিস্ট্রেট যদি 132 ধারার নিরাপত্তামূলক হেফাজত চায় বা রক্ষা কবচের 32-এর যে ব্যবস্থা আছে 132-এর, সেই ব্যবস্থা যদি রক্ষা কবচের ব্যবস্থা যদি সে দাবি করে, তাহলে তাকে কয়টি বিষয় প্রমাণ করতে হবে? 4টি। 3টি, 4টি না? 4টি স্যার। 4টি, 4টি বিষয় তাকে প্রমাণ করতে হবে। 13 নম্বর এমসিকিউ, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংক্ষুব্ধ ব্যক্তি রায়ের বিরুদ্ধে কোন আদালতে আপিল করতে পারবে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, দায়রা আদালত, যে কোনো আদালত। হাইকোর্ট। অর্থাৎ যত আপিল আছে আমার দেখা মতে সব হাইকোর্ট। কথা বুঝতে পারছেন? সব হাইকোর্ট। 14 নম্বর এমসিকিউ, এসিড অপরাধ দমন আইনের সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব নিম্নের কোন ব্যক্তির? মামলা তদন্তকারী কর্মকর্তার, পুলিশ সুপারের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার, ক ও গ। ক ও গ দুইজনেরই। শুধু এসিড অপরাধ দমন আইনে না, আপনার যে কোনো আইনেই যদি সাক্ষীকে আদালতে হাজির করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে দায়িত্বভার পড়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। কথা বুঝতে পারছেন? থানার থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সাক্ষীকে আদালতে হাজির করার জন্য দায়বদ্ধ থাকবে। যদি কোনরূপ ভিন্ন কিছু যদি ঘটে, তাহলে তার দায়ভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার, অন্য কোনো অফিসারের নয়। 15 নম্বর এমসিকিউ, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে বেসামরিক শক্তি প্রয়োগে নিম্নের কোনটি সঠিক? পুরুষ ব্যক্তির সাহায্য দাবি করতে হবে, নাবিকের সাহায্য দাবি করতে হবে, সৈনিকের সাহায্য দাবি করতে হবে, একটিও নয়। পুরুষ ব্যক্তির সাহায্য দাবি করতে। বেআইনি সমাবেশ বেআইনি বেসামরিক। সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে 128 ধারা অনুযায়ী যদি বেসামরিক শক্তি প্রয়োগ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই সাধারণ জনগণ, পুরুষ ব্যক্তি হতে হবে, কোনো মহিলা নয়। আর এই সাধারণ জনগণের ভিতরে কোনো নাবিকের বা কোনো সৈনিকের বা অন্য কোনো ব্যক্তির, এই সংক্রান্ত যে সকল ব্যক্তি থাকবেন, কি নাবিক, সৈনিক বা সেনা কর্মকর্তা বা অন্যান্য যারা কর্মকর্তা থাকবে, তাদের সাহায্য দাবি করা যাবে না 128 ধারায়। কিন্তু 129 ধারায় আবার বলা আছে সামরিক শক্তি তলব করা যাবে। যখন আবার সামরিক শক্তি তলব করা যাবে 129 ধারা অনুযায়ী, আর ডিএমপি 27, 28, 29, 30 ধারা অনুযায়ী, তখন আবার এই সামরিক শক্তিতে এখানে সেনা সদস্য, নাবিক, সৈনিক, বৈমানিক যারা যারা থাকবেন, তাদের শক্তি তলব করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে। 129 ধারায় তলব করা যাবে, 130 আর 131 ধারায় শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে। 16 নম্বর এমসিকিউ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোন স্থানে সাক্ষীর সমন প্রেরণ করতে হবে? সাক্ষীর ঠিকানায়, আসামির ঠিকানায়, সাক্ষীর সর্বশেষ বসবাসের ঠিকানায়, ক ও গ। ক গ। মূলত সাক্ষী যেখানে সর্বশেষ যেখানে বসবাস করেন, সাক্ষীর ঠিকানায় ঠিক আছে, কিন্তু মূল উত্তরটা যখন দেখবেন যে সাক্ষীর সর্বশেষ বসবাসের ঠিকানায়, উত্তরটা হবে এটা, সাক্ষীর সর্বশেষ বসবাসের ঠিকানায়। 16 নম্বর এমসিকিউ উত্তর গ। 17 নম্বর এমসিকিউ, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে মুচলেকার মেয়াদ কখন শুরু হবে? দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে মুচলেকার মেয়াদ কখন শুরু হবে? আদেশের তারিখ, দণ্ডভোগের পর, আদালতের ইচ্ছা অনুযায়ী, দণ্ডের আদেশ প্রদানের তারিখ। এটা স্যার খ হইব না? দণ্ডভোগের পর। দণ্ড
ভোগের পর। দণ্ড ভোগের পর, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি মুচলেকা সম্পাদন করার প্রয়োজন হয় আর সেই ব্যক্তি যদি দণ্ড ভোগ করেন, তাহলে তার দণ্ডের মেয়াদ যখন শেষ হবে, যদি মুচলেকা সম্পাদন করা হয়, তাহলে দণ্ড যখন তার ভোগ শেষ হবে, সেই ভোগের শেষ হওয়ার পর থেকে মুচলেকার যে মেয়াদ থাকবে সেই মেয়াদ শুরু হবে। ধারা 120, ধারা 120 ফৌজদারি কার্যবিধি আইনের 120 ধারা। 18 নম্বর এমসিকিউ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামির অনুপস্থিতিতে বিচার করা যাবে কত ধারা? নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারা 17, ধারা 20, ধারা 21, ধারা 24? ধারা 21। ধারা 21। 19 নম্বর এমসিকিউ, শান্তিরক্ষা ও সদাচরণের মুচলেকা সম্পাদনের ক্ষেত্রে অপরাধী ব্যক্তি আদালতে অনুপস্থিত থাকলে পরবর্তী কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে হবে, সমন ইস্যু করতে হবে, হুলিয়া ইস্যু করতে হবে, ক ও খ? ক ও খ। ক ও খ। আদালতে যদি উপস্থিত না থাকে, তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 114 ধারা অনুযায়ী সমন ও গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে ওই ব্যক্তিকে জানাইতে হবে, 112 ধারার আদেশ জানাইতে হবে। 20 নম্বর এমসিকিউ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মূল অপরাধীকে কোন কারণে জামিনে মুক্তি প্রদান করা যায় না? দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ থাকলে, দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ না থাকলে, অভিযুক্ত ব্যক্তি নারী, শিশু বা শারীরিক অসুস্থ না হলে, খ ও গ? দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ থাকলে নাকি? কারণ থাকলে মুক্তি প্রদান করা যায় না। 21 নম্বর এমসিকিউ, এসিড অপরাধ দমন আইনে মামলা তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন ঘটনা সম্পর্কে ওয়াকেফহাল কোনো ব্যক্তির জবানবন্দি ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ করা প্রয়োজন, তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তির জবানবন্দি কোথায় লিপিবদ্ধ করবেন? অপরাধের ঘটনাস্থলে, যথাযথ কোনো স্থানে, সাক্ষীর বাড়িতে, ক ও খ? ক ও খ। ক ও খ। অপরাধের ঘটনাস্থলেও হতে পারে অথবা যথাযথ কোনো স্থানে হতে পারে। ম্যাজিস্ট্রেট যেখানে মনে করবেন প্রয়োজন পড়লে সেখানেই জবানবন্দি লিপিবদ্ধ করতে পারবেন। আর এই জবানবন্দি কে লিপিবদ্ধ করবেন? এই জবানবন্দি কে ম্যাজিস্ট্রেট। লিপিবদ্ধ করবেন? এসিড অপরাধ দমন আইনের ধারা 19 আর নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা 22, 19 আর 3, 22 ধারা। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জবানবন্দি লিপিবদ্ধ করবেন। এমসিকিউ 22, ফৌজদারি কার্যবিধি 109 ধারা অনুযায়ী কয় শ্রেণীর লোকের কাছ থেকে মুচলেকা সম্পাদন করা যায়? 1 শ্রেণীর, 2 শ্রেণীর, 3 শ্রেণীর, যে কোনো ব্যক্তির নিকট? মুসলিম 109 ধারা। 109 ধারা তো স্যার 2 শ্রেণী মনে হয়, হ্যাঁ, 2 ভবঘুরে শ্রেণী। আর অপরাধী। 23 2 নম্বর শ্রেণী। এমসিকিউ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে সকল অপরাধের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? আমলযোগ্য। আমলযোগ্য। একটা অপরাধ আছে আপোষযোগ্য, কোনটা বলতে পারবেন? আপরযোগ্য। নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটাই অপরাধ আছে যেটা আপোষযোগ্য। কোনটা স্যার বলতে পারতেছে?
ধারা 11 গ, যদি যৌতুকের জন্য সাধারণ আঘাত করা হয়, যদি যৌতুকের জন্য সাধারণ আঘাত করা হয়, তাহলে সেই অপরাধের ক্ষেত্রে ধারা 11 গ অপরাধের ক্ষেত্রে অপরাধটি আপোষযোগ্য হবে। মনে পড়ে? জি স্যার। আপনারা কি পুরাতন ধারাগুলো একবার করে রিভাইজ দেন? জি স্যার। না দিলে কিন্তু মনে থাকবে না। যদি আপনারা পুরাতন ধারাগুলা সপ্তাহে যদি একবার করেও পড়েন, ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ মনে থাকবে। আর যদি না পড়েন তাহলে কিন্তু মনে থাকবে না। না হলে যদি আপনারা যদি না পড়েন আমাকে জানাবেন, আমি প্রয়োজন পড়লে সপ্তাহে একদিন, ঠিক আছে, সপ্তাহে একদিন সকালবেলা আপনাদের এই মাইনর যে অ্যাডস গুলা আছে এগুলার আমি একদিন করে, মনে করেন যে সপ্তাহে একদিন করে রিভিশন দেবো। কথা বুঝতে পারছেন? আপনারা জানাবেন, আপনাদের সুবিধা অসুবিধা আমাকে জানাবেন, সেভাবে আমি পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 24 নম্বর এমসিকিউ, এসিড অপরাধ দমন আইনে নিম্নের কোন পুলিশ অফিসারের রিপোর্ট ব্যতীত ট্রাইব্যুনাল কোন অপরাধ বিচারার্থে গ্রহণ করবেন না? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সুপার, সাব ইন্সপেক্টর, পুলিশ পরিদর্শক। 24 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। না, একজন সাব ইন্সপেক্টরের লিখিত রিপোর্ট ব্যতীত ট্রাইব্যুনাল কোনো অপরাধ বিচারার্থে গ্রহণ করবেন না। 25 এমসিকিউ 25, দণ্ডিত ব্যক্তির নিকট হতে শান্তি রক্ষার মুসলেকা কত বছরের জন্য সম্পাদন করা হয়? 1 বছর, অনধিক 2, অনধিক 3, অনধিক 4? 3 বছর। অনধিক 3 বছর। 106 ধারায়, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 106, অনধিক 3 বছর। সেই সাথে কিন্তু অর্থদণ্ডও করা যায় বা জরিমানা করা যায়, জামানত নেওয়া যায়। 26, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা দায়ের করলে শাস্তি কি? 7 বছর বিনাশ্রম কারাদণ্ড, 7 বছর সশ্রম কারাদণ্ড, অতিরিক্ত অর্থদণ্ড, খ ও গ? ক ও গ। খ ও গ। যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করেন তাহলে তার শাস্তি হবে 7 বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড। 27 নম্বর এমসিকিউ, এসিড অপরাধ দমন আইনে নিম্নের কোন ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদান করা যাবে? শিশু, প্রতিবন্ধী, নারী, সবগুলো? সবগুলো। সবগুলো। 28 নম্বর এমসিকিউ, ফৌজদারি কার্যবিধি 105 ধারায় তল্লাশির ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে কোথায় থাকতে হবে? ঘরের বাইরে থাকবেন, তল্লাশির বাড়ি বা কামরার বাইরে, তল্লাশির কক্ষে থাকবেন, ম্যাজিস্ট্রেটের ইচ্ছানুসারে? ম্যাজিস্ট্রেটের ইচ্ছানুসারে। তল্লাশির কক্ষে থাকবেন, অর্থাৎ যেখানে তল্লাশি করা হবে, যেখানে তল্লাশি করা হবে সেখানেই থাকবেন। যদি কামরার ভিতরে বা কোনো কক্ষে বা কোনো আবদ্ধ স্থানে তল্লাশি করা হয় আর ম্যাজিস্ট্রেট যদি বাইরে থাকেন তাহলে সেই তল্লাশি বৈধ হবে না, ধারা 105। 29 নম্বর এমসিকিউ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণে জন্মলাভকারী শিশুর জন্য প্রদেয় অর্থের পরিমাণ কে নির্ধারণ করবে? মাতা, মাতার আত্মীয়, সরকার, খ ও ক? ক ও খ? সরকার। সরকার। ধারা 13, গ। ধারা 13 2, 2। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধারা 13 2। 30 নম্বর এমসিকিউ, এসিড অপরাধ দমন আইনে মামলার ক্ষেত্রে কোনটি সঠিক? আমলযোগ্য ও অপোষযোগ্য, অজামিনযোগ্য? সবগুলো? সবগুলো। সবগুলো। 31 নম্বর এমসিকিউ, যে স্থান তল্লাশি করতে ম্যাজিস্ট্রেট ক্ষমতাবান সেই স্থান তল্লাশি করতে ম্যাজিস্ট্রেট কি আদেশ দিতে পারেন? সমন, গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া, তল্লাশি পরোয়ানা? তল্লাশি পরোয়ানা। তল্লাশির ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা দিতে পারেন।
32 নম্বর এমসিকিউ, নারী ও শিশু নির্যাতন দমন আইনের যৌতুক সংক্রান্ত অপরাধ কোনটি? মৃত্যু ঘটানো, গুরুতর আঘাত, সাধারণ জখম, সবগুলো? সবগুলো। এখানে সবগুলো, কিন্তু এই অপরাধটার ক্ষেত্রে ধারা 11 গ, এই অপরাধের ক্ষেত্রে অপরাধটি অবশ্যই আপোষযোগ্য হবে। 33 নম্বর এমসিকিউ, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 ক ধারার অপরাধের শাস্তি কোনটি? অপহরণ, মুক্তিপণ, আত্মহত্যায় প্ররোচনা, যৌন পীড়ন? আত্মহত্যা প্ররোচনা গ। আত্মহত্যায় প্ররোচনা, অর্থাৎ এমন কোনো কাজ করছে যার কারণে কোনো নারী আত্মহত্যা করছে, তাহলে ওই ব্যক্তি আত্মহত্যায় প্ররোচনার অপরাধে ধারা 9 ক মোতাবেক শাস্তি ভোগ করবেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 9 ক। 34 নম্বর এমসিকিউ, এসিড অপরাধ দমন আইনে মামলার শুনানি শুরু হলে বিচার পদ্ধতির ক্ষেত্রে কোনটি সঠিক? প্রতি কর্মদিবসে একদিন পর পর চলবে, 1 সপ্তাহ চলবে, 1 মাস চলবে, প্রতি কর্মদিবসে একটানা চলবে? প্রতি কর্মদিবসে একটানা চলবে। প্রতি কর্মদিবস একটানা চলবে। 35 নম্বর এমসিকিউ, এসিড অপরাধ দমন আইনে অপরাধে সহায়তার শাস্তির ক্ষেত্রে কোনটি সঠিক? অপরাধটির দণ্ডের অর্ধেক, অপরাধটির নির্ধারিত দণ্ড, অপরাধটির দণ্ডের 1/3 বা 1/4 অর্থদণ্ড? অপরাধটি নির্ধারিত দণ্ড। অপরাধটির নির্ধারিত দণ্ড। 36 নম্বর এমসিকিউ, কোন ধরনের ব্যক্তি সাক্ষী হতে পারবে না বা সাক্ষী হিসেবে গণ্য করা যাবে না? যার স্থানীয় দুর্নাম ব্যক্তি, আছে। সম্মানিত ব্যক্তি, যার দুর্নাম আছে, যার দুর্নাম নাই? যার দুর্নাম আছে স্যার। যার দুর্নাম আছে এমন ব্যক্তি সাক্ষী হিসেবে গণ্য করা যাবে না। 37 নম্বর এমসিকিউ, যে সংবাদপত্র বা দলিল অথবা প্রকাশনা সরকার আদেশ দ্বারা বাজেয়াপ্ত ঘোষণা করেন, তার আদেশ রদ করার জন্য কোথায় আপিল করতে পারবেন? দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত, হাইকোর্ট, যে কোনো আদালত? হাইকোর্ট। আপিল সংক্রান্ত যদি কোনো কথা থাকে, যদি হাইকোর্ট থাকে, অবশ্যই হাইকোর্ট দেবেন। 38 নম্বর এমসিকিউ, ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষের নিকট রক্ষিত কোনো বস্তু উদ্ধারের জন্য আদালত কার দ্বারা তল্লাশি করাতে পারেন? ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষ, পুলিশ অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, যে কোনো ব্যক্তি? ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষ। ধারা কত? ধারা এটা স্যার হলো 94 95 দ্বারা। 95, ধারা 95। এভাবে ইনশাল্লাহ হবে, মনে রাখবেন। মামলার সংশ্লিষ্ট কোনো বস্তু কারো কাছে থাকলে দাবি করা যাবে না। মামলার বাদীর নিকট, আসামির নিকট, সাক্ষীর নিকট, তদন্তকারী কর্মকর্তার নিকট। মামলা সংশ্লিষ্ট কোনো বস্তু কারো কাছে থাকলে দাবি তদন্তকারী মামলার সংশ্লিষ্ট কোনো বস্তু কারো কাছে দাবি করা যাবে না। কোনো বস্তু থাকলে কারো কাছে যদি মামলার বাদীর কাছে থাকে তাহলে মামলার বাদী তো অবশ্যই দেবেন। সাক্ষীর কাছে থাকলে সাক্ষী তো সেই তথ্য অনুযায়ী সাক্ষ্য দেবেন। আর তদন্তকারী কর্মকর্তা তো তিনি তো রিপোর্ট অবশ্যই প্রেরণ করবেন, তার কাছে যা যা থাকবে সবকিছুই সংশ্লিষ্ট করে বা সংযুক্ত করে প্রেরণ করবেন। এখানে আসামির নিকট চাওয়া যাবে না। মামলার সংশ্লিষ্ট কোনো বস্তু আসামির কাছে দাবি করা যাবে না, কারণ আসামি তো আপনাকে দেবে না। আর আসামি যদি মামলার সংশ্লিষ্ট অন্য কোনো কিছু দেয়, যে মামলার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই, এরূপ কোনো যদি কিছু দেয়, দিয়ে যদি মামলা যদি অন্যদিকে ঘুরাইতে চায়, সেক্ষেত্রে কি করা যাবে না? আসামির কাছে কোনো কিছু দাবি করা যাবে না। 39 নাম্বার এমসিকিউ। 40, কোন আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো মামলা তদন্তকালে মামলা সংশ্লিষ্ট কোনো পার্সেল প্রয়োজন হলে সমন দিয়ে কাকে হাজির করার নির্দেশ দিতে পারেন? যে কোনো ব্যক্তিকে, মামলার অপরাধীকে, মামলার বাদীকে, যে ব্যক্তির নিকট পার্সেল আছে তাকে। যে ব্যক্তির নিকট পার্সেল আছে তাকে। অর্থাৎ যে ব্যক্তির নিকট ওই মামলার সংশ্লিষ্ট কোনো দলিল, পার্সেল বা কোনো বস্তু বা কোনো জিনিস আছে, সেই ব্যক্তিকে লিখিত সমন
দিয়ে হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন। কে পারেন? যে কোনো ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যদি পুলিশ অফিসার হয় তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আর যদি ম্যাজিস্ট্রেট হয় যে কোনো ম্যাজিস্ট্রেট। 41 নম্বর এমসিকিউ, যদি কোনো ব্যক্তি হাজির হওয়ার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 92 ধারার মুচলেকার শর্ত লঙ্ঘন করে তাহলে আদালত কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন? সমন জারি করতে পারেন, হুলিয়া ইস্যু করতে পারেন, পরোয়ানা জারি করতে পারেন, সম্পত্তি ক্রয় করতে পারেন। যদি কোনো ব্যক্তি 91 ধারা অনুযায়ী আদালতে হাজির হওয়ার জন্য মুচলেকা সম্পাদন করেন কিন্তু 92 ধারায় যদি মুচলেকার শর্ত লঙ্ঘন করেন তাহলে ওই ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য আদালত পরোয়ানা জারি করতে পারেন। ধারা 92, ধারা 92, হ্যাঁ। 92। পড়ানো 42 যায়। ধারা, অপরাধী ব্যক্তি ব্যতীত অপর কোনো ব্যক্তির সম্পত্তি আটক করা হলে কতদিনের মধ্যে দাবি করতে হবে? 4 6 মাস, মাস। 5 মাস, 6 মাস, 12 মাস? 6 মাস। 6 মাস। ধারা কত? অপরাধী এটা হলো স্যার 88। ধারা 88, 6। 88, 6, হ্যাঁ ঠিক আছে। 44 নম্বর এমসিকিউ, হুলিয়া কয় কপিতে ইস্যু করা হয়ে থাকে? 1 কপি, 2 কপি, 3 কপি, 4 কপি? হুলিয়া তো স্যার কয় কপিতে ইস্যু করা হয়? হুলিয়া তো স্যার মানে একটা কপি তো 3 বারে দেওয়া হয় না, 3 জায়গায় 1 কপি। 3 কপি। 3 কপি। হুম, 3 কপি কি ইস্যু না জারি? 3 কপিতে ইস্যু করা হয়। হুম। হুলিয়া 3 কপিতে ইস্যু করা হয়। 1 কপি থাকে আদালত ভবনে, 1 কপি থাকে ওই জায়গায় যেখানে ইস্যু করা কি জারি করা হয়, আর 1 কপি থাকে থানায়। 3 কপি। হুলিয়া 3 কপিতে ইস্যু করা হয়। 43 নম্বর বাদ পড়ছে। তাহলে হুলিয়া কয় কপিতে ইস্যু করা হয়ে থাকে? 3 3 কপি। কপিতে। কোন সমন কয় আদালত কপিতে ইস্যু হয়? সমন হুম সমন কয় কপিতে ইস্যু হয়? সমন 2 কপিতে। 1 কপি ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়, আর 1 কপি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় স্বাক্ষর পূর্বক ওই কপি আদালতে প্রেরণ করা হয়। 43 নম্বর এমসিকিউ, কোন আদালতের লিখিত বিবৃতি মূলে হুলিয়া জারি হয়েছে প্রমাণ করা যাবে? দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত, হাইকোর্ট, ইস্যুকৃত আদালত? ইস্যুকৃত আদালত। অর্থাৎ যে আদালত হুলিয়া ইস্যু করছে সে আদালত যদি লিখিত বিবৃতি প্রদান করেন তাহলে আদালত কর্তৃক লিখিত বিবৃতি হুলিয়া জারির প্রমাণ হিসেবে গণ্য হবে। ধারা কত? 87। ধারা 87 কত? লিখিত বিবৃতি ধারা 87 স্যার কত? 87 3। 3। ধারা 87, 3। একে হুলিয়া ইস্যু দিয়ে হুলিয়া জারি, 87-3 হুলিয়া জারির প্রমাণ। 45 নম্বর এমসিকিউ, পরোয়ানা ইস্যু করার পর আদালতের যদি বিশ্বাস করার কারণ থাকে যে আসামি পলাতক থাকবে, আসামি হাজির করার জন্য কি ইস্যু করা যায়? সমন, পরোয়ানা, হুলিয়া, ক্রোক? পরোয়ানা ইস্যু করার পর আদালতে যদি বিশ্বাস করে কারণ থাকে যে আসামি বলা থাকবে, সমন। প্রথমে সমন, সমনের পরে পরোয়ানা, পরোয়ানা ইস্যু করার পর যদি মনে হয় যে হাজির হবে না তাহলে হুলিয়া, হুলিয়া। হুলিয়া হ্যাঁ। ইস্যু করা যায়। 45। আর হুলিয়াটা সাধারণত যখন ইস্যু করা হয় হুলিয়ার পর পর বা হুলিয়ার সাথে ক্রোকও ইস্যু করা যায়। ঠিক আছে, হুলিয়ার আদেশ আর ক্রোকের আদেশ একসাথে দেয়া যায়। তাছাড়া এখানে সমন আছে, পরোয়ানা আছে,
বা সমন আর পরোয়ানা একসাথে দেয়া যায় না। পরোয়ানা হুলিয়া আবার একসাথে দেয়া যায় না। কিন্তু 90 ধারায় আবার বলা আছে, যদি সমন ইস্যু করা হয়, সমন ইস্যু করার পর যদি মনে হয় যেন ওই ব্যক্তি হাজির হবে না, সেক্ষেত্রে কিন্তু আবার পরোয়ানাও ইস্যু করা যায়। ঠিক আছে? বা সমনের অতিরিক্ত পরোয়ানা ইস্যু করা যায়, ধারা 90। এই ধারা 90 এর কিন্তু একটা প্রশ্ন আসছিল, সম্ভবত 2020 সালে সারা বাংলাদেশ পরীক্ষা যখন হয় তখন। এমসিকিউ 46, পরোয়ানা কার্যকরী করার ক্ষেত্রে আসামি কত মাইল দূরে হলে গ্রেপ্তার করে রেখে আসতে হবে? 15 মাইল, 20 মাইল, 22 মাইল, 25 মাইল? 20 মাইল। 20 মাইল। 47 নম্বর এমসিকিউ, অস্ত্র আইনে বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন কত ধারা? ধারা 28, ধারা 30-এর খ, ধারা 30, ধারা 30-এর ক? মতামত নিষ্প্রয়োজন কত দ্বারা? 47, 30, না, ধারা 30-এর 30-এর ক। ক, 30-এর ক। মতামত নিষ্প্রয়োজন। অস্ত্র আইনে জনগণ কর্তৃক কাউকে আটক বা গ্রেপ্তার করা হলে কার নিকট হাজির করতে হবে? চেয়ারম্যান, পুলিশ, ম্যাজিস্ট্রেট, খ ও গ? খ ও গ। অস্ত্র আইনে জনগণ কর্তৃক কাউকে আটক বা গ্রেপ্তার করা হলে কার নিকট হাজির করবেন? পুলিশের নিকট। পুলিশের নিকট না? এক জায়গায় বলা আছে পুলিশের নিকট, আর এক জায়গায় সাথে বলা আছে পুলিশ ম্যাজিস্ট্রেট, দুইজনই। তবে পুলিশ যদি থাকে অবশ্যই পুলিশের কাছে দিয়ে দেবেন। পুলিশ অফিসার অপরাধীকে অস্ত্র সহ ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন। ধারা ধারা কত? কোন এটা অস্ত্র আইনের ধারা স্যার? অস্ত্র আইনের ধারা 12 নাকি? কর্তৃক কাউকে গ্রেপ্তার করা হলে ধারা 12-তে 12। জনগণ কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার। অস্ত্র আইনে নির্বাচনের সময়কাল বলতে কি বোঝায়? মনোনয়নপত্র দাখিল করার দিনকে নির্বাচনের দিন, মনোনয়ন দাখিল হতে ফলাফল গেজেটে প্রকাশ পর্যন্ত, ক ও খ? মনোনয়ন দাখিল হতে ফলাফল গেজেট প্রকাশ গেজেটে করতে। প্রকাশ পর্যন্ত। হ্যাঁ। 50 নম্বর এমসিকিউ, গোলা বারুদের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? গন্ধক, সীসা, সল্টপিটার, সবগুলো? সবগুলো। সবগুলো। গন্ধক, সীসা, সল্টপিটার একটাও গোলা বারুদের ক্ষেত্রে সঠিক নয়। কার কয়টা হয়েছে? আমার স্যার 43টা হয়েছে। হ্যাঁ, 43টা। এনামুল ভাইয়ের 43টা, তাহের ভাই? তাহের ভাই কয়টা হয়েছিল এমসিকিউ?
শুক্রবারের প্রশ্ন ছিল দুইটা, একের ক খ, দুইয়ের ক খ। সময় ছিল 40 মিনিট। শর্ট প্রশ্ন দুইটাই। একের ক, আমলযোগ্য অপরাধ বলতে কি বোঝায়? আমলযোগ্য অপরাধ নিবারণে পুলিশকে কি ধরনের ক্ষমতা দেয়া হয়েছে আলোচনা করুন। প্রশ্নের উত্তর ছিল 6 মার্ক। প্রশ্নের উত্তর 6 মার্ক। আমলযোগ্য অপরাধ বলতে কি বোঝায়? আমলযোগ্য অপরাধ ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-1 চ। ধারা 4-1 চ। আমলযোগ্য অপরাধ বলতে বোঝায় ওই সকল অপরাধ যে সকল অপরাধ করলে অপরাধীকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, অথবা অত্র আইনের 2য় তফসিলে গ্রেপ্তারযোগ্য দেখানো হয়েছে, অথবা বর্তমানে বলবৎ অন্য কোনো আইন বলে পুলিশ অফিসার যে সকল অপরাধ করলে অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, সেই সকল অপরাধকেই আমলযোগ্য অপরাধ বলে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-1 চ। আমলযোগ্য অপরাধ নিবারণে পুলিশকে কি ধরনের ক্ষমতা দেয়া হয়েছে আলোচনা করুন। আমি গতকালকের আগের দিনই বলছিলাম, বৃহস্পতিবার আমি বলছিলাম যে এই প্রশ্নটা অবশ্যই করব। এই প্রশ্নটা আমি অবশ্যই আপনাদেরকে করব, আপনারা একটু দেখবেন, ঠিক আছে? আবু তাহের ভাই ভালো লাগছেন। অপরাধ নিবারণ করার জন্য পুলিশকে যে ক্ষমতা দেয়া হয়েছে তা হলো নিম্নরূপ। তাহের ভাই আপনার লেখা পড়তেছি। পুলিশ অফিসারের সামনে কোনো আমলযোগ্য অপরাধ হতে দেখলে তা হস্তক্ষেপ করবে বা সাধ্যমতো নিবারণ করার জন্য চেষ্টা করবে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 149। ধারা 150, কোনো পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারলে বা অপরাধ হবে এই বিষয়ে কেউ পরামর্শ করলে বা বুঝতে পারলে বা যে কোনোভাবেই হোক কোনো আমলযোগ্য অপরাধ সম্পর্কে যদি জানতে পারেন কোনো পুলিশ অফিসার, তিনি কি করবেন? ঊর্ধ্বতন অফিসারকে ষড়যন্ত্র সম্পর্কে বা ওই অপরাধ সম্পর্কে অবহিত করবেন বা অবগত করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 150, পিআরবি 120 বিধি, পিআরবি 120, পুলিশ আইনের 23-3, পুলিশ আইনের 23-3 ধারা। যখন কোনো প্রশ্নের উত্তর করবেন অবশ্যই সংশ্লিষ্ট বা সংযুক্ত যে ধারাগুলা থাকবে ধারাগুলা এখন থেকেই লেখার চেষ্টা করবেন। পরবর্তীতে ভবিষ্যতে এগুলা সুবিধা হবে লিখতে, তখন আর ভুলবেন না। দেখ, ভালো লাগছেন। কোনো পুলিশ অফিসার যদি আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারে এবং তার নিকট প্রতীয়মান হয় যে তা অন্য কোনোভাবে নিবারণ করা সম্ভব নয়, তাহলে ম্যাজিস্ট্রেটের আদেশ বা পরোয়ানা ব্যতীত গ্রেপ্তার করে নিবারণ করতে পারবেন। ধারা 151। তাহের ভাই লেখা খুবই সুন্দর। সরকারি সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষা করে নৌ চলাচলের কোনো চিহ্ন বা কোনো বয়া অপসারিত করলে তাহা প্রতিরোধ করবে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 152। আর ধারা 153-তে বলা আছে অবৈধ ওজন মাপক বাটখারা, অবৈধ ওজন মাপক বাটখারা। তাহলে 1 নং প্রশ্নের ক উত্তর এ পর্যন্তই শেষ। 1 নং প্রশ্নের উত্তর খ, আমলযোগ্য অপরাধ ও আমলের অযোগ্য অপরাধ বলতে কি বোঝায়? আমলযোগ্য অপরাধ বলতে বোঝায় বড় বড় অপরাধ, ছোট ছোট অপরাধ নয়। এই সকল অপরাধকেই আমলযোগ্য অপরাধ বলে।
প্রথমে সংজ্ঞা, একটা অপরাধে যখন যখন কোনো পার্থক্য থাকবে, অবশ্যই অবশ্যই প্রথমে সংজ্ঞা দিতে হবে। আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য অপরাধ বলতে বোঝায় সেই সকল অপরাধ যে অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, এই সকল অপরাধকে আমলযোগ্য অপরাধ বলে। আর আমলের অযোগ্য অপরাধ যে সকল অপরাধ করলে অপরাধীকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন না, সেই সকল অপরাধকেই আমলের অযোগ্য অপরাধ বলে। পার্থক্য একটা, সংজ্ঞা। দ্বিতীয় পার্থক্য হলো আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে মামলা রুজু করা হয়, অর্থাৎ আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে কি করা হয়, এজাহার লিপিবদ্ধ করা হয় ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা পিআরবি 243 বিধি। আর আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে কি করা হয়, ছোট ছোট অপরাধের সংবাদ যদি থানায় আসে, থানার অফিসার ইনচার্জ কি করেন, জিডিতে নোট দেন বা জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করেন। ফৌজদারি কার্যবিধি আইনের 155 ধারা পিআরবি 377 বিধি, পুলিশ আইনের 44 ধারা, পুলিশ আইনের 44 ধারা। আরেকটি কি পার্থক্য আছে, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, আর আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না। আরেকটি কি পার্থক্য দেওয়া যায় আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার আদালতের বা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত বা অনুমতি ব্যতীত তদন্ত করতে পারেন, কিন্তু আমলের অযোগ্য বিষয়টি, আমলযোগ্য অপরাধের বিষয়টি ফৌজদারি কার্যবিধি আইনের 156 ধারা অনুযায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে অন্য কোনো অফিসার তদন্ত করতে পারেন। আর 155 ধারায় যেটা বলা হয়েছে, আমলের অযোগ্য অপরাধের বিষয় যখন জিডিতে নোট করা হয়, এই জিডির এন্ট্রির বিষয়গুলো বা লিপিবদ্ধ করার বিষয়গুলো ম্যাজিস্ট্রেটের বা আদালতের আদেশ ব্যতীত বা নির্দেশ ব্যতীত তদন্ত করা যায় না। যখন নির্দেশ পাওয়া যায় তখন তদন্ত করা যায়, কিন্তু এই তদন্ত করার ক্ষেত্রে অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না। ধারা 155। আমলযোগ্য অপরাধের খবর জনসাধারণ পুলিশকে জানাতে বাধ্য থাকবে, অর্থাৎ জনসাধারণ যদি আমলযোগ্য অপরাধ সম্পর্কে জানতে পারেন তাহলে অবশ্যই জানাতে বাধ্য থাকবেন। আর আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে, অর্থাৎ ছোট অপরাধের ক্ষেত্রে, দেখা গেল একজন একজনকে চর দিছে, একজন একজনকে গালি দিছে, এই গালি দেওয়াও আইনে অপরাধ, একটা চর দেওয়াও অপরাধ, একটা চর দেওয়াও অপরাধ, বা দুইটা কটূক্তি কথা বলাও অপরাধ। কথা বুঝতে পারছেন? এই সকল অপরাধ সম্পর্কে থানায় জানাইতে বা পুলিশকে জানাইতে বাধ্য নয়। আর একটা পার্থক্য হলো ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4(1) আর ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4(1) ঢ। তাহলে প্রথম বিষয়টি হলো সংজ্ঞা, তারপরের বিষয়টি হলো বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় আর বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না। তারপরের বিষয়টি হলো আমলযোগ্য অপরাধ আদালতের অনুমতি ছাড়াই তদন্ত করা যায়, আর আমলের অযোগ্য অপরাধ তদন্ত করা যায় না। আমলযোগ্য অপরাধের খবর পুলিশ অফিসারকে জানাইতে জনগণ বাধ্য, আর আমলের অযোগ্য অপরাধের খবর জানাইতে বাধ্য নয়। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে মামলা রুজু হয়, আর আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে কি হয়, জিডিতে এন্ট্রি দেওয়া হয় বা জিডিতে লিপিবদ্ধ করা হয়। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর 1-এর ক ও খ ক্লিয়ার? কোনো সমস্যা আছে বুঝতে? যখনই কোনো পার্থক্য লিখবেন, সমস্যা নাই স্যার। যখনই কোনো বিষয়ে পার্থক্য লিখবেন, সর্বনিম্ন 4টা ক্লোজ দেওয়ার চেষ্টা করবেন। একটার সংজ্ঞা, তার সাথে সাথে একটা থাকবে ধারা, একটা ধারা। কত ধারায় বলা আছে? ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4(1) চ, আর ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4(1)
ঢ, ধারা 4-এর একে ঢ, এই দুইটা। আর মাঝের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলা ভিতর থেকে দুইটা সংজ্ঞার ভিতর থেকে আরো দুইটা জিনিস বের করার চেষ্টা করবেন। সর্বনিম্ন পার্থক্যের ক্ষেত্রে 4টা ক্লু দেওয়ার চেষ্টা করবেন। 2 নং প্রশ্ন, 2-এর ক, গ্রেপ্তারি পরোয়ানা বলতে কি বোঝায়? গ্রেপ্তারি পরোয়ানা বলতে কি বোঝায়? ফৌজদারি কার্যবিধি আইনের 75 ধারা। গ্রেপ্তার, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা বলতে কি বোঝায় বলতে পারবেন? একদিন বলেন দেখি, গ্রেপ্তারি পরোয়ানা বলতে কি বোঝায়? যেটা গ্রেপ্তারি পরোয়ানা সেটাই পরোয়ানা, যেটাই গ্রেপ্তারি পরোয়ানা সেটাই পরোয়ানা। কোন আসামিকে আদালতে হাজির করার জন্য আদালত কর্তৃক বা আদালত বেঞ্চের সদস্য কর্তৃক বা প্রিজাইডিং অফিসার কর্তৃক অথবা সুপ্রিম কোর্ট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি কর্তৃক কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে হাজির করার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরযুক্ত যে আদেশনামা জারি করা হয় বা যে আদেশ জারি করা হয় বা ইস্যু করা হয় তাকেই গ্রেপ্তারি পরোয়ানা বলে বা তাকেই পরোয়ানা বলে। পরোয়ানা কতদিন পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা? তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কাকে বলে? কোনো অপরাধীকে আদালতে হাজির করার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত বা সিলমোহরযুক্ত যে আদেশনামা ইস্যু করা হয় তাকেই গ্রেপ্তারি পরোয়ানা বলে। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 75-এর 1 পিআরবি 315 বিধি, পিআরবি 315 বিধি, পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে? পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে? পরোয়ানা ইস্যুকারী আদালত যদি বাতিল না করেন অথবা পরোয়ানা যদি কার্যকর করা না যায়, যতদিন পর্যন্ত কার্যকর হবে না অথবা ইস্যুকারী আদালত যতদিন পর্যন্ত বাতিল করবেন না ততদিন পর্যন্ত পরোয়ানা বলবৎ থাকবে। ধারা 75-এর 2 পিআরবি 315 বিধি। গ্রেপ্তারি পরোয়ানা তামিলের পদ্ধতি আলোচনা করুন। একটা গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে তামিল করা যায়? 76 ধারা অনুযায়ী তামিল করা যায়। তামিল করার পর যদি কোনো নির্দেশনা থাকে তাহলে সেই নির্দেশনা মোতাবেক ছেড়ে দেয়া যায়। 77 ধারা মোতাবেক এক বা একাধিক ব্যক্তি বা এক বা একাধিক পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা যায়। 78 ধারা মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা যায়। জমির মালিক, কৃষক বা জমির ম্যানেজার কর্তৃক বা জমির ম্যানেজারের উপর এই পরোয়ানা নির্দেশিত করে তাদের মাধ্যমে এই পরোয়ানা কার্যকরী করা যায়। 79 ধারা মোতাবেক অধস্তন অফিসার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করা যায়। 80 ধারা মোতাবেক যখন কার্যকরী করা হবে তখন ওই ব্যক্তিকে, অপরাধী ব্যক্তিকে জানাইতে হবে যে এই বিষয়ে তোমার নামে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। সেক্ষেত্রে ওই ব্যক্তিকে জানিয়ে গ্রেপ্তার পূর্বক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করা যায়। 82 ধারা মোতাবেক সারা বাংলাদেশে অনুসরণ করে অপরাধী ব্যক্তিকে সারা বাংলাদেশে অনুসরণ করে পরোয়ানামূলক অনুসরণ করে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করা যায়। 83 ধারা মোতাবেক যদি এখতিয়ারের বাহিরে থাকে তাহলে ওই সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার বা পুলিশ সুপার বরাবর গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ পূর্বক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করা যায়। 84 ধারা মোতাবেক নিজ থানা এলাকার পুলিশ অফিসার দ্বারা অন্য থানা এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করা যায়। তাহলে এভাবেই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করা যায়। ধারা 93-এর খতেও বলা হয়েছে যদি অপরাধী ব্যক্তি বিদেশে অবস্থান করে বা বিদেশে থাকে সেই ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা ওই সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেট, বিদেশে যেখানে থাকে সেই এলাকার ম্যাজিস্ট্রেট বরাবর বা আদালত বরাবর প্রেরণ পূর্বক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা যায়। ধারা 93-এর খ।
তাহলে 2-এর ক উত্তর। আর 2-এর খ, গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। জনগণ কোন ক্ষেত্রে পরোয়ানা ব্যতীত গ্রেপ্তার করতে পারেন? গ্রেপ্তারের পদ্ধতি, আগের প্রশ্নের উত্তর ছিল 6, 6 নং প্রশ্নের উত্তর একটু লম্বা চওড়াই করতে হবে। আর 4 নং প্রশ্নের উত্তর যতটুক হওয়া দরকার ঠিক ততটুক করারই চেষ্টা করতে হবে, কম করার দরকার নাই। যদি বেশি করতে যান তাহলে সময় কভার হবে না। তাহলে গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 46-এর 1, 2, 3, 1, 2, 3, পিআরবি 316 বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের 46-এর 1-এ বলা হয়েছে যে গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। তাহলে উত্তর, গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা নিম্নে আলোচনা করা হলো। গ্রেপ্তারের পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো। 1, অপরাধী ব্যক্তিকে বা আসামিকে গ্রেপ্তার করার জন্য কথা বা কার্য দ্বারা যদি গ্রেপ্তার করা সম্ভব না হয় বা করা যদি না যায়, সেক্ষেত্রে অপরাধী ব্যক্তির দেহ স্পর্শ করে বা আসামির দেহ স্পর্শ করে গ্রেপ্তার করতে হবে। ধারা 46-এর 1, পিআরবি 316 বিধি। 2-এ বলা হয়েছে যদি 46-এর 1 ধারা মোতাবেক যদি দেহ স্পর্শ করে গ্রেপ্তার করা না যায়, সেক্ষেত্রে সকল প্রকার কৌশল অবলম্বন করে গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 46-এর 2, পিআরবি 316 বিধি। 3-এ বলা হয়েছে অপরাধী ব্যক্তি যদি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় না হয়, সেক্ষেত্রে গ্রেপ্তার কালে তার মৃত্যু ঘটানো যাবে না। মৃত্যু ঘটানো যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 46-এর 3। তাহলে গ্রেপ্তারের পদ্ধতি। আর জনগণ কোন ক্ষেত্রে পরোয়ানা ব্যতীত গ্রেপ্তার করতে পারেন? জনগণ কোন ক্ষেত্রে পরোয়ানা ব্যতীত গ্রেপ্তার করতে পারেন? কোন ক্ষেত্রে পারেন জনগণ? গ্রেপ্তারের পদ্ধতি 46, 47, 48, 49, 50, 52 পর্যন্ত। 55, 52 সবই দিয়ে রাখছেন। এগুলো একটু বেশি হবে। গ্রেপ্তারের পদ্ধতি বা গ্রেপ্তারের সাথে নিয়ম, কোন কোন নিয়ম পালন করে বা কোন কোন পদ্ধতি পালন করে গ্রেপ্তার করা যায়। ঠিক আছে, 46-এর 1, 2, 3 দিলেও হবে, আরো বেশি দিচ্ছেন, এটা সময় কভার করা কষ্ট হবে। 4 মার্কের জন্য অনেক সময় হবে, মানে একটু বেশি হবে। এখানে জনগণ কোন ক্ষেত্রে পরোয়ানা ব্যতীত গ্রেপ্তার করতে পারেন? 59 ধারায়, ফৌজদারি কার্যবিধি আইনের 59 ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করে, তাহলে সেই ব্যক্তিকে জনগণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 64, ধারা 65-তে যদি ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো আদেশ দেওয়া হয়, ম্যাজিস্ট্রেট যদি আদেশ দেয়, সেক্ষেত্রে জনগণ সেখানে বিনা পরোয়ানায়, ম্যাজিস্ট্রেট তো পরোয়ানা দেয় না, ম্যাজিস্ট্রেট আদেশ দেয় ওই জায়গায়, ম্যাজিস্ট্রেটের আদেশ মূলে জনগণ বিনা পরোয়ানায় সেখানে গ্রেপ্তার করতে পারেন। আর কোথায় পারেন? অস্ত্র আইনের 12 ধারায়। অস্ত্র আইনের আমরা যতটুকু পড়ছি ততটুকু আলোচনা করলাম। অস্ত্র আইনের যে 12 ধারা আছে, 12 ধারার অপরাধের ক্ষেত্রে সন্দেহজনক ব্যক্তি যদি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, সেই ব্যক্তির যদি অস্ত্রের লাইসেন্স থাকে, সেই অপরাধী ব্যক্তিকে বা সন্দেহযুক্ত ব্যক্তিকে জনগণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন এবং গ্রেপ্তার করার পর ওই ব্যক্তিকে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের নিকট হস্তান্তর করতে পারেন। যদি পুলিশ অফিসারের নিকট হস্তান্তর করে বা অর্পণ করে, তাহলে পুলিশ অফিসার অপরাধী ব্যক্তিকে অস্ত্রসহ আদালতে প্রেরণ করবেন। ধারা 12। তাহলে জনগণ কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন বা পরোয়ানা ব্যতীত গ্রেপ্তার করতে পারেন? 59 ধারা, 64, 65 ধারা, অস্ত্র আইনের 12 ধারা। অস্ত্র আইনের 12 ধারা।
বুঝতে কারো কোনো সমস্যা আছে এটুক? গ্রেপ্তারের পদ্ধতি যদি 46 থেকে 52 দেওয়া হয় তাহলে হবে না? কত 300 কত? 46 থেকে 52। 46 থেকে গ্রেপ্তারের যে মূল বিষয়টা সেটা হলো 50 পর্যন্ত, আর ওটা হলো আটক ব্যক্তির দেহ তল্লাশি। 51-52 ধারা, 51-52 ধারায় আটক ব্যক্তির দেহ তল্লাশি। যদি কখনো প্রশ্ন হয় যে আটক ব্যক্তির দেহ তল্লাশি করার পদ্ধতি কি, আলোচনা করুন। আটক ব্যক্তির দেহ তল্লাশি করার পদ্ধতি কি আলোচনা করুন, তখন 51-52 ধারা হবে। এক্ষেত্রে 51 ধারার ভিতরে আবার খোলাসা করে দিতে হবে যে অপরাধী ব্যক্তির অপরাধটি যদি জামিনযোগ্য হয়, বা অপরাধী ব্যক্তি যদি জামিন নিতে আগ্রহ হয়, বা জামিন নিতে চায়, বা জামিনদার সংগ্রহ করতে পারে, বা মুচলেকা দিতে চায়, বা জামানত বা বন্ড দিতে যদি আগ্রহ হয়, তাহলে ওই ব্যক্তির দেহ তল্লাশি করার প্রয়োজন নাই। 51 ধারা। আর অপরাধী ব্যক্তির অপরাধটি যদি জামিনের অযোগ্য হয়, সেক্ষেত্রেও অপরাধী ব্যক্তি যদি জামানত দিয়ে জামিন সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে তার দেহ তল্লাশি করতে হবে। কারণ জামিনের অযোগ্য যখন অপরাধ হবে, অর্থাৎ জামিন দেয়া যখন যাবে না, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে। এছাড়া অপরাধটি যদি জামিনযোগ্য হয় তাহলে দেহ তল্লাশি করার প্রয়োজন নাই। যদি কখনো প্রশ্ন হয় যে কোন ধরনের অপরাধীর বা কোন অপরাধীর বা আসামির দেহ তল্লাশি করার প্রয়োজন নাই, কোন অপরাধী ব্যক্তির দেহ তল্লাশি করার প্রয়োজন নাই, তখন কি দেবেন? তখন উত্তর হবে ফৌজদারি কার্যবিধি আইনের 51 ধারা অনুযায়ী যদি অপরাধী ব্যক্তির অপরাধটি যদি জামিনযোগ্য হয় তাহলে তার দেহ তল্লাশি করার প্রয়োজন নাই। অপরাধী ব্যক্তি যদি জামানত সংগ্রহ করতে পারে, বা জামিনদার সংগ্রহ করতে পারে, বা মুচলেকা দিতে চায়, বা বন্ড বা জামানত দিতে চায়, সেক্ষেত্রে অপরাধী ব্যক্তির দেহ তল্লাশি করার প্রয়োজন নাই। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 51। দেখা গেল এরকম একটা প্রশ্ন দিল, 3 মার্কের একটা অ্যান্সার দিয়ে দিল, 3 মার্ক। প্রশ্নের মান হলো 3। এই শুধু 51 ধারা এইটুক লিখলেই মনে করেন যে 3 মার্ক। কথা বুঝতে পারছেন আমার, না বুঝতে কোনো সমস্যা হয়? আর একটা বিষয় সেটা হচ্ছে ওই যে 46-এর 1, 2, 3 আপনি যেটা বললেন যে মার্কের উপর ডিপেন্ড করে, 4 মার্কের যদি কোশ্চেন হয় তাহলে কি 46-এর 1, 2, 3 দিলে কি প্রশ্নটা পুরোপুরি হচ্ছে? গ্রেপ্তারের পদ্ধতিটা কি পুরোপুরি 1, 2, 3-এর মধ্যে আসতেছে? 1, 2, 3-এর ভিতরে পুরোপুরি আসবে না। এখন 1, 2, 3, 46-এর 1, 2, 3, সেই সাথে যে এই যে জনসাধারণ কর্তৃক যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, জনসাধারণ তো আরো বিভিন্ন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, ঠিক আছে? এখানে 46-এর 1, 2, 3 দেওয়া হয়েছে এই জন্য যে পাশে আরেকটা প্রশ্ন আছে, জনগণ কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার। এখন আমাদের ফৌজদারি কার্যবিধি আইন, আর এখানে নারী শিশু এসিড অপরাধ দমন আইন, অস্ত্র আইন, এই 3-4টা আইন পড়া হয়েছে, এগুলো শেষ মোটামুটি। এই শেষের ধারাগুলোর ভিতর থেকেই এখানে আছে 2-3টা, আর ওইদিকে অস্ত্র আইনের আছে একটা। এরপরে যখন অন্য আইন পূর্ব রেলওয়ে আইন থাকবে, তারপর আরো যে আইনগুলো থাকবে, এই সকল আইনের ক্ষেত্রে যখন দেখা যাবে যে জনগণ 7-8টা ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, ঠিক আছে, তখন এই প্রশ্নের মান যখন 4 হবে তখন একটু দিলেই হবে। আর যদি কেউ লেখা যদি কভার করতে পারে যে 46 থেকে শুরু করে একদম 50 পর্যন্ত, 46 থেকে 50 পর্যন্ত হলো গ্রেফতারের পদ্ধতি, ঠিক আছে? মূল পদ্ধতি হলো 46-এর 1, 2, 3, 1, 2, 3, আর এগুলো হলো নিয়ম ও পদ্ধতি, ঠিক আছে? ঠিক আছে। 46, 47, 48, 49, 50। তবে সাধারণত বেশিরভাগ যখন প্রশ্ন হয় এরকমই হয়, এই 46 ধারা থেকে 50 ধারা পর্যন্ত এরকম একটা প্রশ্ন হয়, সাথে শর্ট একটা প্রশ্ন দেবে যে গ্রেপ্তার বলতে কি বোঝায়, গ্রেপ্তারের পদ্ধতি কি। দেখা গেল 5 মার্ক বা 6 মার্ক, তখন এই গ্রেপ্তার বলতে কি বোঝায় 1 মার্ক, আর বাদ বাকি যে গ্রেপ্তারের পদ্ধতি, গ্রেপ্তারের পদ্ধতি 46-এর 1, 2, 3 থেকে শুরু করে একদম 50 ধারা পর্যন্ত গ্রেপ্তারের যে পদ্ধতি আছে, এই পদ্ধতি তখন মোট মনে করেন যে 5 থেকে 6 মার্ক। কথা বোঝা গেল? জি, ক্লিয়ার। প্রশ্নের মার্কের উপরে আমার প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। প্রশ্নের মার্ক যদি হয় 2, এটা প্রশ্নের মার্ক যদি হয় 2,
সেই প্রশ্নের জন্য তো আমি 2 পৃষ্ঠা মোটেই লিখতে পারবো না, কারণ অন্য একটা প্রশ্ন লিখতে গেলে আমার সময় কভার হবে না। আমাকে সময়ও কভার করতে হবে, আমাকে প্রশ্নের উত্তর সবগুলাই দিতে হবে। আবার কেউ যদি কভার করতে পারে যে না আমি কভার করতে পারবো, লেখা খুব ফাস্ট, লেখা ভালো, সে যদি মনে করে যে আমি ইনশাল্লাহ কভার করতে পারবো, আমার কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে সে 46 এক থেকে শুরু করে একদম 50 পর্যন্ত দিতে পারে। বা শর্ট 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 করে দিতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইনে 47 ধারার মতো অনুমতি নিতে হবে, 48 ধারার মতো ঘর দিতে পারে কি, দরজা জানালা ব্যাংকে প্রবেশ করতে হবে, 49 ধারায় বাহির হতে হবে, 50 ধারায় প্রয়োজনীয় অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, শেষ। ঠিক আছে। তারপরে যে বিনা পরোয়ানায় যে ক্ষেত্রে জনগণ গ্রেপ্তার করতে পারে সেটা যদি একটু সুন্দর করে যদি লেখে, তাহলে দেখা যাবে যে 4 মার্ক বা 5 মার্কের ভিতরে সুন্দর করে 4 মার্ক, 4.5 মার্ক এরকম একটা মার্ক দেবে। মার্ক তো এখন এমনিতেই কম দেয়, মার্ক এমনিতেই কম দেয়, দেখা যায় 5 মার্ক 6 মার্কের প্রশ্নের অ্যান্সার করলে 3.5 4 মার্ক, 3.5 4 মার্ক সর্বোচ্চ দেয়। 5টা মার্কে তো মানে 5টা প্রশ্নে কম করে হলে 5 দুগুণে 10 মার্ক এমনিতেই কাটে। ঠিক আছে, হাইস্ট মার্ক ওঠে 34, 35, 36, 37, তার মানে 13 মার্কই থাকে না, 50-এর ভিতরে 13 মার্কই থাকে না। সেক্ষেত্রে মানে মূল কথাগুলো লেখা যতটুকু কভার করা যায় ততটুকুই ইনশাল্লাহ লেখার চেষ্টা করতে হবে, তার বাইরে লেখার দরকার নাই, কিন্তু মূল জিনিসগুলো থাকতে হবে, মূল জিনিসগুলা আগে থাকতে হবে। কথা বুঝতে পারছেন? এই প্রশ্নটা মোটামুটি ক্লিয়ার, আসলে আমার জন্য গুরুত্বপূর্ণ অনেক। সকালবেলা ইনশাল্লাহ অবশ্যই ক্লাস হবে, সকালবেলা 7টা 20। মোটামুটি শরীর এখন ইনশাল্লাহ সুস্থ, 7টা 20 থেকে ইনশাল্লাহ ক্লাস হবে। সবাই ইনশাল্লাহ ক্লাসে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।